तेरे नाम से रोई दिल ने दिया। এর লগ ইন নেই। আচ্ছা, সাউন্ড ঠিক আছে? আই গেস সাউন্ডে কোনো সমস্যার কথা না। সাউন্ড ঠিক আছে না? আচ্ছা, সাউন্ড ঠিক আছে? আই গেস সাউন্ডে কোনো সমস্যার কথা না। সাউন্ড ঠিক আছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সো আজকে হচ্ছে আমাদের কনিকের এমসিকিউ ক্লাস। মানে কনিক যে আমাদের কাছে তিনটা পার্ট আছে, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, যে তিনটা পার্ট আছে, তো তিনটা পার্টের উপর বেস করে আজকে আমরা এমসিকিউগুলো সলভ করব। মানে এখান থেকে যত ধরনের এমসিকিউ সবচেয়ে বেশি আসে ওই ধরনের এমসিকিউগুলো আজকে সলভ করব। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি বলে দিই, এটা আমার পেইড ব্যাচে হওয়ার কথা একটা ক্লাস, পেইড বা প্রাইভেট যে গ্রুপটা আছে ওইখানে হওয়ার কথা। তো ওইখানে যেহেতু আমার এখনও অফলাইন পেজে যারা আছে সবাই যেহেতু অ্যাড হয় নাই, সো আমি ভাবছি আমি ক্লাসটা হচ্ছে আমার পেজে যেটা নিয়ে নিই, পেজে নিয়ে নিই, পাবলিকলি নিয়ে নিই, ঠিক আছে? তো এইচএসসি 26 ব্যাচে যারা আসো সবাই এই ক্লাসটা করতে পারবে, এটা তোমাদের খুবই কাজে আসবে, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ড এখনও যারা আসে নাই সবাইকে একটু মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে, আমি যাতে ক্লাসটা শুরু করতে পারি, ঠিক আছে? আর আমার স্টুডেন্ট যারা আসো তোমরা একটু কষ্ট করে লিঙ্কটা কপি করে তোমরা হচ্ছে একটু আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও যাতে সবাই জয়েন করে ফেলতে পারে, ঠিক আছে? ওকে, সো আমি একটু পরে শুরু করতেছি। মুজাহিদ, ওয়ালাইকুম আসসালাম। রাজকুমার সুশীল, ঠিক আছে? সাউন্ড ঠিক আছে না? ওকে, একটু সবাই একটু মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে, 26 ব্যাচে যারা আছে সবাইকে মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে। আর একটু কষ্ট করে লিঙ্কটা কপি করে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও, সেকেন্ড ইয়ার যে গ্রুপটা আছে ওখানে দিয়ে দাও যাতে সবাই জয়েন করে ফেলতে পারে, ঠিক আছে? তো আজকে অ্যাপ্রক্সিমেটলি তোমাদেরকে ধরো 40টা মতো এমসিকিউ সলভ করাবো কনিক থেকে। এই 40টা এমসিকিউ তোমাদের পরীক্ষায় দেখবা ঘুরাই ফেরাই এই 40টার ভিতরেই চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ যে এখানে হচ্ছে তোমার যত ধরনের শর্টকাট ট্রিক্স লাগবে সবগুলো ট্রিক্স আমি তোমাকে দেখাবো, ঠিক আছে ভাইয়া? একটু চলে আসো সবাই। ওকে, সো আমরা শুরু করি, আসো। সো প্রথম যে এমসিকিউটা দেখো, প্রথম যে এমসিকিউটা 1 নম্বর এমসিকিউ, এখানে বলছে কি তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে x - 1 হোল স্কয়ার x - 1 হোল স্কয়ার প্লাস 3y। বলছে এই সমীকরণটা কি নির্দেশ করে, এই সমীকরণটা কি নির্দেশ করে? সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, চারটা অপশন তোমাকে দেওয়া আছে। দেখো, যদি তুমি কখনো দেখো তোমার কাছে এক চলকের দ্বিঘাত আরেক চলকের একঘাত, এক চলকের দ্বিঘাত আরেক চলকের একঘাত আছে, এখানে তুমি দেখো x এর দ্বিঘাত আছে, y এর একঘাত আছে, তাহলে ভাই এক চলকের দ্বিঘাত অপর চলকের একঘাত যদি কখনো থাকে, এটা চোখ বন্ধ করে পরাবৃত্তের সমীকরণ, এটা চোখ বন্ধ করে পরাবৃত্তের সমীকরণ। তাহলে মনে রাখবা, যদি কখনো এক চলক দ্বিঘাত থাকে এবং অপর চলক যদি ভাইয়া একঘাত থাকে, অপর চলক যদি কখনো একঘাত থাকে, তাহলে এটা চোখ বন্ধ করে, এই দুইটা কন্ডিশন থাকলে চোখ বন্ধ করে কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার, এটা অ্যান্সার হচ্ছে পরাবৃত্ত। এটা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে ভাইয়া? তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা, এক চলক দ্বিঘাত অপর চলকের একঘাত, এটা যদি তোমার কাছে কখনো থাকে তাহলে এটা চোখ বন্ধ করে পরাবৃত্তের সমীকরণ। ওকে, কথা বোঝা গেছে? যারা এখন আসে না, এখন অনেকে আসে নাই, তোমরা একটু কষ্ট করে একটু লিঙ্কটা কপি করে দিয়ে দাও, আর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে, ঠিক আছে? ওকে, এরপর আসো ভাইয়া 2 নম্বরটাতে বলতেছে কি দেখো তো, বলছে কোনো কণিকের উৎকেন্দ্রিকতা যদি √3/2 হয়, √3/2 হয়, তাহলে সেটা একটা কি হবে, এটা বলছে না? আচ্ছা, √3/2 মানে কি বলো তো? √3/2 যে ভ্যালুটা আছে ই এর মান ইকুয়াল টু √3/2 হয়, তাহলে এই মানটা আমার 0 থেকে 1 এর মধ্যে না, 0 থেকে 1 এর মধ্যে না, তাহলে ই এর মান যদি 0 থেকে 1 এর মধ্যে হয়,
চোখ বন্ধ করে সেটা উপবৃত্ত, চোখ বন্ধ করে সেটা কি উপবৃত্ত। তাহলে ভাইয়া ই এর মানের জন্য আমাদের অনেকগুলা শর্ত ছিল না? যেমন ই ইকুয়ালস যদি কখনো 1 হয় তাহলে ছিল পরাবৃত্ত, যদি ই এর মানটা 0 থেকে 1 হয়, ই এর মানটা 0 থেকে 1 হয় তাহলে ছিল উপবৃত্ত, আর যদি ই গ্রেটার দেন 1 হয় তাহলে ছিল আমার কাছে অধিবৃত্ত, তাহলে দেখো ই এর ভ্যালু যদি কখনো 1 হয় তাহলে ছিল পরাবৃত্ত, ই এর মান যদি কখনো 0 থেকে 1 হয়, তাহলে ছিল আমাদের উপবৃত্ত, আর ই গ্রেটার দেন 1 এর জন্য এটা ছিল আমাদের কাছে অধিবৃত্ত। তাহলে এখানে যে মানটা দেওয়া আছে, এটা কত ভাইয়া? এটা দেওয়া আছে √3/2, তার মানে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত দেওয়া আছে। তো 0 থেকে 1 এর মধ্যে হইলে আমাদের ই এর মান সেটা কি হবে? সেটা হচ্ছে উপবৃত্ত হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে উপবৃত্ত। এই তিনটা জিনিস সবাই একটু মাথায় রাখবা, এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষায় আসে। ই এর মান 1 পরাবৃত্ত, 0 থেকে 1 উপবৃত্ত, গ্রেটার দেন 1 অধিবৃত্ত। কথা ক্লিয়ার? কথা কি বোঝা গেছে ভাই? কথা কি বোঝা গেছে নাকি বোঝা যায় নাই বলো? আচ্ছা, যারা চলে আসছো, তৌসিফ আলম তানিম, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, 26 ব্যাচে যারা আসো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটা করতে পারে, ঠিক আছে? এটা আমার শুধুমাত্র পেইড ব্যাচে যারা তাদের হইতে হবে এরকম কোনো কথা নাই, 26 ব্যাচে সবাই ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? ওকে, এরপর আসো 3 নাম্বারে। 3 নাম্বারে বলছে কি দেখো, তোমাকে বলছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 3y মাইনাস 7। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত? এটা বলছে তোমাকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত? ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 3y মাইনাস 7, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত? তো আমরা জানি কখনো যদি আমার কাছে আদর্শ সমীকরণ থাকে, দেখো কখনো যদি আদর্শ সমীকরণ থাকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত ভাইয়া? মডুলাস অফ 4a, রাইট? মডুলাস অফ 4a। তাহলে আমার এর ভ্যালুটা বের করতে হবে না? এর ভ্যালুটা আমরা কেমনে বের করব? দেখো, যে সমীকরণটা দেওয়া আছে ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 3y মাইনাস 7, এটা দেওয়া আছে, রাইট? তো আমরা ওয়াইগুলাকে এক পাশে করবো, যেহেতু ওয়াই এর উপর দ্বিঘাত আছে, ওয়াইগুলাকে এক পাশে করো, এক্সগুলাকে এক পাশে করো। তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 3y ইকুয়ালস টু কত? 4x মাইনাস 7, এটা আসছে। তাহলে এখান থেকে বলতে পারবো ওয়াই স্কয়ার মাইনাস, যদি a মাইনাস বি হোল স্কয়ারে কনভার্ট করি তাহলে 3/2y প্লাস 3/2 হোল স্কয়ার ইকুয়ালস টু, আর এখান থেকে এক্সের সহগ কত আছে বলো তো? এক্সের সহগ কত আছে? 4 আছে, তাই না ভাইয়া? সো আমি যদি 4 কে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে আসছে কত? এখান থেকে আসছে 4x মাইনাস 7, এটা আছে। তাহলে এখান থেকে লিখতে পারবো y মাইনাস, এদিকে দেখো, y মাইনাস 3/2 y মাইনাস 3/2 হোল স্কয়ার, এরপর হচ্ছে এখানে আছে প্লাস 9/4 ইকুয়ালস টু কত? 4x মাইনাস 7, এটা আছে না ভাইয়া? তা আমি যদি 9/4 কে ওই পাশে নিয়ে যাই তাহলে y মাইনাস 3/2 হোল স্কয়ার ইকুয়ালস টু, এখান থেকে লেখা যাবে 4x মাইনাস 7 মাইনাস 9/4, এটা লেখা যাবে না? লেখা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো ভাইয়া y মাইনাস 3/2 হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখো 4x মাইনাস 7 মাইনাস 9/4 না? তাহলে এখান থেকে লেখা যাবে কত? 4x মাইনাস 7 মাইনাস 9/4 মানে কত? আমি যদি 4 লসা গুনি, 4 7 28, 28 আর 9, 28 আর 9, তাহলে মাইনাস কত? মাইনাস 37, এটা আসবে, তাই না? এটা আসবে। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা ভাইয়া y মাইনাস 3/2 হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 4 কে কমন নাও, তাহলে এখান থেকে লেখা যাবে x মাইনাস মাইনাস প্লাস 37 ডিভাইডেড বাই 16, এটা লেখা যাবে, তাই না? তো এর ভ্যালুটা কত? আমি যদি এটাকে কম্পেয়ার করি এটার সাথে, y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এটার সাথে কম্পেয়ার করি, তাহলে ভাই এর ভ্যালুটা কত? 1, এর ভ্যালুটা কত? 1। আদর্শ সমীকরণ। সো আদর্শ সমীকরণ মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস 4a। তাহলে এখান থেকে আসবে কত? এখান থেকে আসবে মডুলাস 4 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 4। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে 4, ঠিক আছে? ক নাম্বারটা অ্যান্সার হচ্ছে 4। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? সো যদি কখনো তোমাকে আদর্শ সমীকরণ দেয়, পরবর্তী যদি আদর্শ সমীকরণ দেয়, তাহলে অলওয়েজ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস 4a। মডুলাস কত? মডুলাস 4a। তোমার দরকার এর মানটা দরকার, আমরা এর মানটা বের করে ফেলছি। ওকে, বুঝতে পারছো? ওকে, এরপর আসো 4 নাম্বারে কি বলছে ভাই? দেখো, y স্কয়ার ইকুয়ালস টু 4x প্লাস 4y মাইনাস 8, 4x প্লাস 4y মাইনাস 8, পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক কত? এটা বলছে না? তার মানে তোমাকে আলফা বিটা বের করতে বলছে। তো এটা ঠিক আগেরটার মতো না প্রবলেমটা? তোমাকে এটা কি করতে হবে? আদর্শ ফরম্যাটে কনভার্ট করতে হবে। সো কনভার্ট করার জন্য আমরা কি করলাম? y স্কয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 4x মাইনাস 8। তাহলে ভাই এখান থেকে বলতে পারবো y স্কয়ার মাইনাস 2 ইন্টু 2y প্লাস 2 স্কয়ার ইকুয়ালস টু
ইকুয়ালস টু এখানে হচ্ছে 2 স্কয়ার একটা এক্সট্রা আসছে না, তাহলে -4 করতে হবে, ইকুয়ালস টু কত 4x - 8 বলা যাবে। তাহলে ভাই y - 2 হোল স্কয়ার, y - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4x - 8, এখানে আছে +4। তাহলে এখান থেকে বলতে পারতেছি y - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 কমন নাও, এখানে আছে -8 +4 মানে হচ্ছে -4, 4 কমন নিলে আসবে x - 1। তাহলে এখন বলো তো আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, এই যে y - বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x - আলফা, এর সাথে কম্পেয়ার করি, তাহলে ভাইয়া এখানে শীর্ষবিন্দু কত বলো? শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু ছিল আমাদের আলফা কমা বিটা। শীর্ষবিন্দু ছিল কত? আলফা কমা বিটা। এটা ছিল না, শীর্ষবিন্দু ছিল আলফা কমা বিটা। তাহলে আলফার জায়গায় কত আসছে? আলফার জায়গায় আসছে 1, আলফার জায়গায় আসছে কত 1, বিটার জায়গায় কত আসছে 2। তাহলে এখান থেকে আসছে আলফা ইকুয়ালস টু 1, বিটা ইকুয়ালস টু 2। তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানে কত 1,2, 1,2। তাহলে ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বোঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। ক নাম্বারটা ঠিক আছে। 27 বেচে যারা আসো এই ক্লাসটা তোমাদের জন্য না, সো তোমরা যারা ক্লাসে আসো তোমরা বেরোয় যেতে পারো, ঠিক আছে। এই ক্লাসটা তোমাদের জন্য না, এটা তোমরা আগা মাথা কিছু বুঝবা না। এটা বোঝা গেছে? এটা বুঝতে পারছো? সো তোমাকে যদি কখনো একটা সমীকরণ দেয় পরাবৃত্তের, এটাকে তুমি আদর্শতে নিয়ে যাবা, আদর্শতে নিয়ে তুমি জিনিসপত্র বের করবা। এরপর আসো এখানে বলছে কি x স্কয়ার ইকুয়ালস টু 16y, উপরিস্থ পি বিন্দুর ভুজ যদি 16 হয় তাহলে ভাই পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? দেখো উপকেন্দ্রিক দূরত্বের জন্য তোমার কাছে ফর্মুলা ছিল দুইটা। উপকেন্দ্রিক দূরত্বের জন্য ফর্মুলা ছিল দুইটা। উপকেন্দ্রিক দূরত্ব। সো উপকেন্দ্রিক দূরত্বের জন্য ফর্মুলা ছিল দুইটা। একটা ছিল ভাই যদি আমার কাছে কখনো এদিকে দেখো x স্কয়ার ইকুয়ালস টু 4ay থাকে, এটার জন্য একটা 4ay থাকলে একটা, যদি y স্কয়ার ইকুয়ালস টু 4ax থাকে এটার জন্য আরেকটা, তাই না? তো x স্কয়ার ইকুয়ালস টু 4ay যার উপর একঘাত যখন y এর উপর একঘাত হবে উপকেন্দ্রিক দূরত্ব সমান হচ্ছে a প্লাস y। যখন x এর উপর একঘাত হবে উপকেন্দ্রিক দূরত্ব সমান হচ্ছে a প্লাস x। তাহলে দেখো যদি y এর উপর একঘাত হয় উপকেন্দ্রিক দূরত্ব সমান হচ্ছে a প্লাস y, যদি x এর উপর একঘাত হয় উপকেন্দ্রিক দূরত্ব সমান হচ্ছে a প্লাস x। তো এখন তোমাকে যেটা দেওয়া আছে খেয়াল করো, তোমাকে যেটা দেওয়া আছে x স্কয়ার ইকুয়ালস টু 4y দেওয়া আছে না, 16y দেওয়া আছে না ভাইয়া? তাহলে y এর উপর একঘাত আছে না, y এর উপর যদি একঘাত থাকে তাহলে আমার উপকেন্দ্রিক দূরত্ব সমান আসা উচিত কি a প্লাস y, রাইট? a প্লাস y আসা উচিত। y এর মানটা বের করতে হবে না? তো এখানে x এর মানটা দেওয়া আছে কত 16, x এর মানটা দেওয়া আছে 16, তো আমাকে y এর মানটা আগে বের করতে হবে। y এর মানটা বের করো, কেমনে বের করবা? তাহলে এখান থেকে ভাইয়া 16 স্কয়ার ইকুয়ালস টু এখান থেকে লেখা যাবে 16y, লেখা যাবে না? তাহলে দুইটা 16, এখানে 16 স্কয়ার আছে না, তাহলে y ইকুয়ালস টু কত? y ইকুয়ালস টু 16, এটা আসছে। তাহলে y এর মানটা পাইলাম কত? y এর মানটা 16 পাইলাম। যে বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্ব বের করব ওই পয়েন্টে y এর মান পাইলাম 16, y এর মানটা পাইলাম 16। এখন আমার এর মানটা দরকার, তো এর মানটা বের করার জন্য আমরা প্রথমে এটাকে আদর্শ সমীকরণে কনভার্ট করব। আদর্শ সমীকরণে কনভার্ট করো, x স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 4y, এই যে এই ফরম্যাটটা আর কি, এই ফরম্যাটটা x স্কয়ার ইকুয়ালস টু 4ay। তাহলে ভাইয়া এর ভ্যালু কত আসছে? এটা আসছে এর ভ্যালু আসছে 4। তাহলে এর ভ্যালু পাইলাম 4, y এর ভ্যালু পাইলাম 16, তাহলে 4 প্লাস 16, তাহলে কত আসছে রেজাল্ট? 4 প্লাস 16 মিলে কত 20। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কত? উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে 20। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। কথা বুঝতে পারছো? সো আজকে থেকে তোমাকে যদি উপকেন্দ্রিক দূরত্বের প্রবলেমগুলো দেয়, উপকেন্দ্রিক দূরত্বের প্রবলেমগুলো দুইভাবে আসতে পারে। একটা আসতে পারে যদি y স্কয়ার ইকুয়ালস টু 4x থাকে, তাহলে a প্লাস x। মনে রাখবা যার উপর একঘাত এর সাথে সে যোগ হবে। যেমন x এর উপর একঘাত এর সাথে যোগ হইছে x, y এর উপর একঘাত x এর যোগ হইছে কত a প্লাস y, এটা হচ্ছে a প্লাস y, এর সাথে ওই জিনিসটা যোগ হবে, একঘাতটা যোগ হবে। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছো? বোঝা গেছে? ওকে, এরপর আসো। এই তোমরা কি বুঝতেছো? বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার আসো। এখানে বলছে কি দেখো b এর মান কত হলে, এটা হচ্ছে ছোট হাতের b এর মান কত হলে এই সরল রেখাটা y ইকুয়ালস টু 4x1 প্লাস 1 রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করবে, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে ভাই যদি কখনো আমাকে এটা দেয় y ইকুয়ালস টু mx প্লাস c, একটা রেখা তোমাকে দিছে, তো এই রেখাটা যদি y স্কয়ার ইকুয়ালস টু, দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4x কে স্পর্শ করে, তো আমরা জানি স্পর্শ করার শর্তটা ছিল
সি ইকুয়ালস টু এ বাই এম। সি ইকুয়ালস টু কত? এ বাই এম। এটা ছিল স্পর্শ করার শর্ত, তাই না? তো এখানে সি মানে কি ছিল? সি মানে ছিল এক্স অক্ষের ছেদক, এ মানে কি ছিল? পরাবৃত্তের এম মানে ছিল রেখার ঢাল। সো আমাকে যে রেখাটা কি দেওয়া আছে দেখো, রেখাটা দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 4x + 1, এটা দেওয়া আছে। তাহলে এম এর ভ্যালু দেওয়া আছে 4, সি এর ভ্যালু দেওয়া আছে 1। সি এর ভ্যালু দেওয়া আছে কত? 1। এম এর ভ্যালু দেওয়া আছে 4, সি এর ভ্যালু দেওয়া আছে 1। এরপর ভাইয়া পরাবৃত্তটা কি বলছে? y² = 8bx, এটা বলছে না? 8bx। তাহলে এটা যদি আদর্শ ফরম্যাটে কনভার্ট করি, y² = 4 × 2bx, রাইট? তো এটা এখন কার ভ্যালু? এটা হচ্ছে এর ভ্যালু, এটা এর ভ্যালু। তাই এখন তুমি কন্ডিশনটা ইউজ করো, c = দেখো c = a বাই m, তাহলে 2b বাই কত? 2b/4। তাহলে এখান থেকে লেখা যাবে 2b = 4, তাহলে b = কত আসবে ভাইয়া? b = 2 আসবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে b = 2, ক নাম্বারটা। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? বলো, বুঝছো? এই তোমরা বুঝতেছো? যারা 26 ব্যাচের আসো, তোমরা কি বুঝতেছো কিনা? বোঝা যাচ্ছে? ওকে, এরপর আসো। তাহলে এটা গেল, এরপর আসো। এখানে কি বলছে দেখো, এইটা তো তোমাদের পারা উচিত। তোমাকে একটা রেখা দেওয়া আছে, এই সরলরেখাটা যদি এই উপবৃত্তকে স্পর্শ করে তাহলে সি এর মানটা কত? সি এর মানটা কত এটা তোমাকে জিজ্ঞেস করছে। দেখো y = mx + c, এই রেখাটা তোমার কাছে আছে mx + c। এই রেখাটা যদি কখনো এই উপবৃত্তকে স্পর্শ করে x² / a² + y² / b² = 1, যদি এই উপবৃত্তকে কখনো স্পর্শ করে তাহলে এখান থেকে ভাইয়া স্পর্শ করার কন্ডিশনটা, স্পর্শ করার যে কন্ডিশনটা ছিল c² = a² m² + b²। c² = a² m² + b², এটা তোমার কাছে ছিল, তাই না? c² = a² m² + b²। তো এখন আমি হচ্ছে মানগুলো বসাই। আমাকে রেখাটা দেওয়া আছে কি? y = x + c, আর যে উপবৃত্তটা দেওয়া আছে দেখো, উপবৃত্তটা দেওয়া আছে 9x² + 16y² / কত? = 144। তো এখান থেকে যদি আমি ভাগ করি, 144 দ্বারা যদি ভাগ করি, এখানে 16 পাবো, এখানে হচ্ছে 9 পাবো, = 1, এটা পাওয়া যাবে। তাহলে a² এর জায়গায় কত আছে ভাইয়া? a² এর জায়গায় আছে 16, b² এর জায়গায় কত আছে? b² এর জায়গায় আছে 9, তাই না? তো এর মানগুলো বসাও। এখানে c এর মানটা আমার দরকার। c² = a² এর জায়গায় আছে 16, = 16 × m এর জায়গায় আছে 1 প্লাস b² এর জায়গায় আছে কত? 9। তাহলে c² = 25, c = ±5, এটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে c = কত? ±5, গ নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে, ক নাম্বারটা। কথা কি ক্লিয়ার? কথা বোঝা গেছে? কথা কি বুঝতে পেরেছো? কি রে ভাই, এবার কে কল দিল? কল দিছে নাকি? ওকে, কথা কি বোঝা গেছে? এটা আটকে গেল কেন? আচ্ছা, তোমরা কি বুঝছো বলো? কত? 9। তাহলে c² = আচ্ছা, এটা কি বোঝা গেছে? স্কয়ার = 4a × x - α, এর সাথে কম। ওকে, এবার দেখো, তাহলে আমাদের হচ্ছে এটা গেল, উপবৃত্তকে স্পর্শ করারটা গেল। এরপর আসো হচ্ছে এটা তো বলতেছে কি দেখো, এটা তো বলছে আমাকে এর কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 27x² + 80y² = 216। এটা বলছে না উপবৃত্তের বৃহদকের সমীকরণ এটা কত? এটা তোমাকে বের করতে বলছে। বৃহদকের সমীকরণটা কত? তাহলে ভাই একটা জিনিস তুমি খেয়াল করো, তা আমাকে যে উপবৃত্তটা দেওয়া আছে, এই যে 27x² + 8y² = 216, এটা বলছে না? তাহলে এখান থেকে বলতে পারি আমরা, যদি ভাগ করি তাহলে 216 দ্বারা ভাগ করলে 27 কত আসে? x² আই গেস এখান থেকে 7 8 56, 8 2 16, হ্যাঁ এখান থেকে হচ্ছে এইটা আসবে, আর এখান থেকে আসবে 27 = কত? 1, এটা আসবে। তো এখন দেখো, আমি যদি স্কোয়ার আকারে লিখি x², এখান থেকে লিখবো কত? এইটাকে লেখা যাবে 2√2² প্লাস y² / কত? এটা সমান লেখা যাবে কত? 3√3², তাই না? 3√3² = কত? 1। তো এখন বলো, x এর নিচে যে আছে এবং y এর নিচে যে আছে, x এর নিচে যে আছে এবং y এর নিচে যে আছে, এর মধ্যে কে বড়?
এক্স এর নিচে যে আছে এবং ওয়াই এর নিচে যে আছে এর মধ্যে কে বড়? অবভিয়াসলি এটা বড়, তাই না? এটা বড়। তাহলে ওয়াই এর নিচে যে আছে সে যদি বড় হয়, ওয়াই এর নিচে যে আছে সে যদি বড় হয়, তার মানে আমার উপবৃত্তটা এরকম হবে না? এই যে এরকম হবে না ভাইয়া? তাহলে বৃহদাক্ষ কি বরাবর? ওয়াই অক্ষ বরাবর। বৃহদাক্ষ কি বরাবর? ওয়াই অক্ষ বরাবর। সো ওয়াই অক্ষ বরাবর যদি হয় তাহলে এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0। তাহলে বৃহদাক্ষ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে আমাদের এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 আসবে। ঠিক আছে? ওকে, তোমরা একটু তোমাদের হচ্ছে এখনো যারা আসে নাই সবাইকে একটু মেনশন করে দাও যাতে সবাই চলে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা দেখো, এরপর বলছে কি, এখানে হচ্ছে তোমাকে একটা জিনিস দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার বাই 4 ওয়াই স্কোয়ার বাই 9 উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত এটা বের করতে বলছে। দেখো, সো এক্স স্কোয়ার বাই 4, এদিকে দেখো ওয়াই স্কোয়ার বাই কত? ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1, তাই না ভাইয়া? তাহলে এটা আছে আমার কাছে এ স্কোয়ারের জায়গায়, এটা আছে আমার কাছে কি বি স্কোয়ারের জায়গায়। কে বড় বলো তো? কে বড়? অবশ্যই বিটা বড়, বিটা বড়, এটা দেওয়া আছে না? তা আমরা উৎকেন্দ্রিকতা সমান জানি অলওয়েজ রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ছোট স্কোয়ার কত? 4, বড় স্কোয়ার কত? 9। তাহলে এখান থেকে আসবে রুট ওভার 9 যদি আমরা লসাগণি রুট ওভার 5 ডিভাইডেড বাই 3, তাহলে এখান থেকে আসছে কত ভাইয়া? সরি 9। এখান থেকে আসবে রুট 5/3। তাহলে উৎকেন্দ্রিকতা কত আসছে? রুট 5/3 আসছে। উৎকেন্দ্রিকতা ঠিক আছে, উৎকেন্দ্রিকতা ঠিক আছে। এরপর নিয়ামকের সমীকরণ কি আসবে? নিয়ামকের সমীকরণ আসবে এই যে নিয়ামক। এখন কি বরাবর বলো তো আমাকে? এটা কি বরাবর? কে বড়? বিটা বড় না? তো বিটা যদি বড় হয়, নিয়ামকের সমীকরণ ছিল y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই, এটা ছিল। তাহলে এখান থেকে আসবে প্লাস মাইনাস বি এর ভ্যালু কত ভাইয়া? বি এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই ই এর ভ্যালু হচ্ছে রুট 5/3, তাহলে প্লাস মাইনাস 9/5। তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে রুট 5 ওয়াই ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস 9। এরপর বলছে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। শীর্ষদ্বয়ের মধ্যবর্তী, তো শীর্ষ মানে কি? শীর্ষ মানে হচ্ছে বৃহদাক্ষের ছেদবিন্দু। এই যে তোমার কাছে যদি উপবৃত্ত এটা থাকে, উপবৃত্ত যদি এটা থাকে, এটা ছিল হচ্ছে শীর্ষবিন্দু, তাই না? শীর্ষবিন্দু 1, শীর্ষবিন্দু 2, শীর্ষবিন্দু 2, এটা মূল বিন্দু। সো মূল বিন্দু থেকে এটার দূরত্ব হচ্ছে বি পরিমাণ, এটার দূরত্ব বি পরিমাণ। তাহলে শীর্ষদ্বয়ের দূরত্ব কত? 2b। এটা হওয়ার কথা কত? 2b। তার মানে 2 ইন্টু এটা হওয়ার কথা 3, 6 হওয়ার কথা। বাট এখানে আছে কত? এখানে আছে 4, এখানে আছে 4, এটা হবে না। তাহলে আনসার হচ্ছে 1 আর 2, ক নাম্বারটা। আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, 1 আর 2 হবে। ঠিক আছে? কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে। সো এরপর আসো, এরপর আরেকটা দেখি এটাতে কি বলছে। দেখো, এটা বলছে এই অধিবৃত্তের, দেখো এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত এটা বলছে। তাহলে আমাকে অধিবৃত্তটা যেটা দেওয়া আছে এটাকে আদর্শ ফরম্যাটে কনভার্ট করি। 7x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, কনস্ট্যান্টটাকে প্রথমে এই পাশে নিয়ে আসো, -63। এরপরে কনস্ট্যান্ট দ্বারা ভাগ করে দাও, তাহলে 7x স্কোয়ার ডিভাইডেড বাই -63 মাইনাস 9y স্কোয়ার ডিভাইডেড বাই -63 ইকুয়ালস টু 1, এটা আসবে না? দেন আমি যদি 7 দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে কত আসবে? x স্কোয়ার বাই 9 আসবে, 9 7 × 63 মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার বাই কত? এখানে একটা মাইনাস আসবে, ওয়াই স্কোয়ার বাই কত? 7 ইকুয়ালস টু কত ভাইয়া? 1। তো এখন তুমি আমাকে বলো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? ওয়াই স্কোয়ার বাই 7 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1। ভাইয়া এটা লেখা যাবে না? যাবে কি না? এখন বলো কে পজিটিভ কে নেগেটিভ? ওয়াইটা পজিটিভ, এক্সটা নেগেটিভ। তো আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে কখনো ছোট বড় কখনো মানের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কার উপর? কে পজিটিভ কে নেগেটিভের উপর। তাহলে এখানে কে পজিটিভ? ওয়াইটা পজিটিভ, এক্সটা নেগেটিভ। তাহলে এখানে বড় কে? বড় হচ্ছে এটা, এটা হচ্ছে বড় হিসেবে কাউন্ট করবো, এটা হচ্ছে ছোট হিসেবে কাউন্ট করবো, ছোট হিসেবে কাউন্ট করবো, তাই না ভাইয়া? এটাকে ছোট হিসেবে কাউন্ট করবো, এটাকে বড় হিসেবে কাউন্ট করবো। তাহলে এখান থেকে যদি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করি, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার কত? 9, আর বড় স্কোয়ার কত? বড় স্কোয়ারের জায়গায় আছে √7, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, তাহলে বড় আসবে √7, তাই না? তাহলে 18√7, এটা আসবে কত? 18√7 আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঘ নাম্বারটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, 18√7। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? বলো, এটা বুঝছো? তাহলে আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে অলওয়েজ 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়। তাহলে ভাইয়া ছোট বড় কাউন্ট করি কিভাবে? যে পজিটিভ সে হচ্ছে কি বড়, আর যে নেগেটিভ সে হচ্ছে ছোট, তাই না? এভাবে আমরা কাউন্ট করি। ঠিক আছে? এরপর আসো, এটাতে কি বলতেছে দেখো, বলছে এটার অধিবৃত্তের অসীম তটের সমীকরণ কোনটা? তোমাকে বলছে কি 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ইকুয়ালস টু কত? 144, এটা বলছে না?
তো আমি যদি আদর্শ সমীকরণে কনভার্ট করি এক্স স্কোয়ার বাই 16 ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1, 144 দ্বারা ভাগ করছি। তো এখন বলো এখান থেকে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কি বলা যাবে ভাইয়া? যাবে কি না? যাবে, তাই না? তো এখান থেকে বলতে পারি আমরা, এখান থেকে বলতে পারতেছি এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু কত? 3, বি এর ভ্যালু 3, এটা বলতে পারি না? সো তোমাকে একটা কথা বলছিলাম মনে আছে, যদি আমার কাছে কখনো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ধরো এটা আছে, অথবা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 এটা আছে, যে কোনো একটা চেহারা যদি থাকে, এইদের যে কোনো একটা চেহারা যদি আমার কাছে কখনো থাকে, তাহলে অসীম তটের সমীকরণ হচ্ছে অলওয়েজ ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস কত? বি বাই এক্স। এটা অলওয়েজ সত্য। তাহলে যদি এই দুইটা চেহারা যে কোনো একটা চেহারা থাকে, যে কোনো একটা চেহারা যদি থাকে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস বি বাই এক্স, এটা লেখা যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, তাহলে অসীম তটের সমীকরণ আসবে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স। বি এর মান কত ভাইয়া? 3, এর মান কত? 4, তাহলে এক্স। তাহলে এখান থেকে আসে 4y ইকুয়ালস টু প্লাস মাইনাস 3x। তাহলে এখান থেকে কত আসছে? 4y ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস 3x। এই জাস্ট প্লাস মাইনাসটা ট্রান্সফার করে দাও, তাহলে এখান থেকে 3x ইকুয়ালস টু কত লেখা যাবে? প্লাস মাইনাস 4y লেখা যাবে, তাই না? এটা আমাদের অ্যান্সার। এই যে 3x ইকুয়ালস টু প্লাস মাইনাস 4y, এটা আমাদের অ্যান্সার, গ নাম্বারটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। কথা বুঝতে পারছো? সো যদি কখনো অসীম তলের সমীকরণ বের করতে বলে, এই দুটো চেহারা থাকলে অসীম তলের সমীকরণ অলওয়েজ কি? y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে, বোঝা গেছে ভাইয়া? বলো, বুঝতে পারছো নাকি বুঝো নাই? ওকে, এরপর আসো। এখানে বলছে কি, অধিবৃত্ত দেওয়া আছে। এটা পরামিতিক স্থানাঙ্ক কোনটা? তো তোমাকে যেটা বলছে দেখো, এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1, এটা আছে না ভাইয়া? তো আমার কাছে যদি কখনো এটা থাকে, এই যে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যদি এটা কখনো থাকে, তাহলে আমার কাছে পরামিতিক স্থানাঙ্ক কি ছিল? এক্স ইকুয়ালস টু ছিল এ সেক টিটা, ওয়াই ইকুয়ালস টু ছিল বি ট্যান টিটা, তাই না ভাইয়া? এক্স ইকুয়ালস টু এ সেক টিটা, ওয়াই ইকুয়ালস টু বি ট্যান টিটা, এটা ছিল। যদি কখনো এটা থাকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, ধরো এটা আছে আমার কাছে কখনো, যদি এটা থাকে ওয়াইটা যদি আগে থাকে এক্স যদি পরে থাকে, তখন আমার কাছে ছিল এক্স ইকুয়ালস টু এ ট্যান টিটা, ওয়াই ইকুয়ালস টু বি সেক টিটা, সরি এক্স ইকুয়ালস টু ছিল বি সেক টিটা, আর ওয়াই ইকুয়ালস টু ছিল এ ট্যান টিটা, এটা ছিল, উল্টা ছিল আর কি জিনিসটা, ঠিক আছে? অর্থাৎ সেক যাবে অলওয়েজ, দেখো সেক যাবে অলওয়েজ কার সাথে? উল্টা লিখছি, আহা এটা তো উল্টা লিখছি, হ্যাঁ দেখো এটা উল্টা লিখছি, সরি। এটা ছিল হচ্ছে এই এক্স ইকুয়ালস টু ছিল এ ট্যান টিটা, আর ওয়াই ইকুয়ালস টু ছিল বি সেক টিটা, এটা ছিল। এই দুইটা ফর্মেট একটু মাথায় রাখতে হবে তোমাকে। দেখো, সো যখন তোমার কাছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 আছে, অর্থাৎ যখন তোমার এক্সটা আগে আছে, অলওয়েজ মনে রাখবা সেক যাবে যে আগে আছে তার সাথে, যেমন এক্স বাই এ যখন আগে আছে, এক্স বাই এ যখন পজিটিভ আছে, সেক মানে কি? এ সেক টিটা, এক্স ইকুয়ালস টু কত? এ সেক টিটা। এরপর হচ্ছে ওয়াই সমান হচ্ছে বি ট্যান টিটা। এরপর দেখো যখন ওয়াই বাই বি আগে আছে, তাহলে ওয়াই সমান কি? বি সেক টিটা, আর এক্স সমান কি? এ ট্যান টিটা। তার মানে যে সামনে থাকবে, যে পজিটিভ থাকবে, সেক যাবে তার সাথে। তাহলে এখানে তোমাকে যেটা দেওয়া আছে, খেয়াল করো যেটা দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই না? তাহলে এখান থেকে আসবে এ ইকুয়ালস টু 4, বি ইকুয়ালস টু 3। তাহলে ভাইয়া এক্স এর ভ্যালু কত বলো? এক্সট্রা আগে আসে না? তাহলে 4 সেক টিটা, এরপর হচ্ছে কত? 3 ট্যান টিটা, এ সেক টিটা এবং কি? এ সেক টিটা এবং বি ট্যান টিটা, এটা আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার, 4 সেক টিটা এবং 3 ট্যান টিটা। কথা বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? তাহলে এই দুইটা ফর্মেট সবাই একটু মাথায় রাখবা, তাইলে হবে। এই দুইটা ফর্মেট সবাই একটু মাথায় রাখিও পরামিতিক স্থানাঙ্কের জন্য অধিবৃত্তের। এরপর আসো, এখানে কি বলছে? অধিবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের ঢালের মান নির্ণয় করো, এই পয়েন্টে স্পর্শকের ঢালের মান বের করো, এটা বলছে তোমাকে, এই পয়েন্টে স্পর্শকের ঢাল।
তো স্পর্শকের ঢাল যদি তুমি বের করতে যাও কোনো একটা পয়েন্টে, তোমরা নিশ্চয়ই জানো এখানে ডেরিভেটিভ অ্যাপ্লাই করা লাগে। সো ডেরিভেটিভ ছাড়াও করা যাবে, ডেরিভেটিভ ছাড়াও করা যায়। কেমনে করবা এটা দেখো, আমি ডেরিভেটিভ ছাড়া করে দিই। অনেকে যেহেতু ডেরিভেটিভ জানো না, ডিফারেন্সিয়েশন জানো না, আমি করে দিই। 4,3 বিন্দুতে চাইছে না কোন পয়েন্টে? 4,3 বিন্দুতে চাইছে না? 4,3 বিন্দুতে প্রথমে দেখো, যদি তোমার কাছে এটা থাকে, ইকুয়েশনটা আছে এটা 3x² মাইনাস 4y² ইকুয়ালস টু কত? 12। এর ডেরিভেটিভ দিয়ে করো, ডেরিভেটিভ দিয়ে ইজি। তুমি যদি এখান থেকে dy/dx বের করো, দেখো dy/dx যদি আমরা বের করি, dy/dx তাহলে কত আসবে? এখান থেকে ddx যদি করি, ddx করলে কত? 3x² মাইনাস 4y² ইকুয়ালস টু, এখানে 0 আসবে, এই পাশে 0 আসবে। তো এখান থেকে আসবে 3 কনস্ট্যান্ট বের হয়ে গেল, x² ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস 4 কনস্ট্যান্ট বের হয়ে গেল, y² ডেরিভেটিভ কত? 2y ইন্টু dy/dx, তাই না? ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0। এটা আসবে না ভাইয়া? তো আমার কার মান দরকার? আমার ডেরিভেটিভের মান দরকার। তো আমি এই জিনিসটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এখান থেকে আসবে কত? dy/dx ইকুয়ালস টু আসবে 6x ডিভাইডেড বাই কত? 6x ডিভাইডেড বাই 8y। এটা আসছে না? 6x ডিভাইডেড বাই কত? 8y। এখন আমি কোন পয়েন্টে চাইতেছি? 4,3। তা আমরা জানি কোন একটা ডেরিভেটিভস মানে হচ্ছে স্পর্শকের ঢাল, সো আমি চাইতেছি কোন পয়েন্টে? 4,3 পয়েন্টে। তো আমি যদি dy/dx 4,3 পয়েন্টে বের করি, dy/dx এট কোন পয়েন্ট? 4,3 পয়েন্ট। এটা যদি আমরা বের করি, তাহলে 4,3 বসাই দাও, তাহলে 6 ইন্টু 4 মাইনাস 8 ইন্টু 3, তাহলে 424, নিচেও 24, তাহলে কত আসবে? 1 আসবে। তার আমাদের ঢাল হচ্ছে 1। ঢাল হচ্ছে কত? 1। কথা বুঝতে পারছো? সো যদি কোন একটা নির্দিষ্ট পয়েন্টে স্পর্শকের ঢাল যদি পাইতে চাই, তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের ডেরিভেটিভস বের করতে হবে। ডেরিভেটিভস বের করে পয়েন্ট দ্বারা সিদ্ধ করে দিব, সিদ্ধ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। কথা বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? আমার কথা কি বোঝা যায়? ওকে, এরপর আসো। এখানে কি বলছে? এই কণিকের উৎকেন্দ্রিকতা কত? তো এটা একটা পরাবৃত্ত না? সো পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এটা তো তার মুখস্থ বসাই দিবা। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1। এটা হচ্ছে 1। উৎকেন্দ্রিকতা কত? 1। এটা আসবে। ওকে, এবার তোমাদেরকে একটা করতে দিই, দেখি তোমরা পারো কিনা। দেখি এটা বলো তো, এটা বলো। আচ্ছা, এই কণিকের ক্ষেত্রফলটা কত? তার আগে আমি একটু করে বলে দিই তোমাদেরকে একটা ফর্মুলা। এটা বলা হয়েছিল কিনা জানি না কখনো। ধরো তোমাকে যদি কখনো একটা উপবৃত্ত দেয়, x² / a² y² / b² ইকুয়ালস টু 1। ধরো একটা উপবৃত্ত তোমাকে দেওয়া হয়েছে। তো উপবৃত্তের ক্ষেত্রফল যদি কখনো জিজ্ঞেস করে, উপবৃত্তের ক্ষেত্রফল সমান কত, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে কখনো, তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল সমান আসবে ভাইয়া অলওয়েজ পাই ইন্টু এবি। উপবৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে অলওয়েজ পাই ইন্টু এবি। তাহলে তোমার হচ্ছে এ এর মানটা দরকার, তোমার বি এর মানটা দরকার, বি এর মানটা দরকার। তো এখান থেকে বের করো, তাহলে 9x² প্লাস 7y² ইকুয়ালস টু কত? 63। এটা আছে না? তাহলে এখান থেকে বলতে পারবো x²/7 y² / 9 ইকুয়ালস টু কত? 1। এটা আসবে। তাহলে ভাইয়া এর মান কত? x² / √7 প্লাস y² / 3² ইকুয়ালস টু 1। তাহলে ভাইয়া এর ভ্যালু হচ্ছে √7, বি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমার এখন ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এবি। তাহলে পাই ইন্টু এ সমান হচ্ছে √7, বি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখান থেকে কত আসে? 3√7 পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 3√7 পাই। তাহলে ঘ নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? সো যদি কখনো তোমাকে একটা যদি কখনো উপবৃত্ত দেয়, তাহলে ভাইয়া উপবৃত্তের ক্ষেত্রফল কত বলো? উপবৃত্তের ক্ষেত্রফল কত? অলওয়েজ হচ্ছে পাই ইন্টু এবি। বুঝা গেছে? বুঝতে পেরেছো? এটা বুঝছো কিনা? তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল যদি জিজ্ঞেস করি, উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এবি। এটা গেল। আচ্ছা, এরপর আসো। বিশাল একটা জিনিস দেওয়া আছে, অস্থির লেভেলের এরকম একটা জিনিস তোমাকে দেওয়া আছে। তো এখন জিজ্ঞেস করছে সমীকরণটা কি নির্দেশ করে। এটা খুবই হচ্ছে সেলিব্রিটি একটা ব্যান। এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা অনেক বেশি আসবে। এই টাইপের ম্যাথগুলোকে স্টার্ট দাও, এগুলো পরীক্ষা বেশি আসবে। ঠিক আছে? তো যদি জিজ্ঞেস করে ভাই সমীকরণটা কি নির্দেশ করবে, এখানে তুমি বের করবা জাস্ট h² - ab। এই জিনিসটাকে তুমি বের করবা, h² - ab কে বের করবা, শুধু h² - ab। ভাইয়া h মানে কি? h মানে হচ্ছে xy এর সহগ ডিভাইডেড বাই 2, এটা।
ভাইয়া এ মানে কি? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ। আর বি মানে কি? বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ, বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। তাহলে তুমি তিনটা জিনিস বের করবা, এক্স ওয়াই এইচ বের করবা এক্স ওয়াই সহগ বাই 2, এ বের করবা এক্স স্কোয়ারের সহগ, বি বের করবা ওয়াই স্কোয়ারের সহগ। এই তিনটা জিনিস তুমি বের করবা। এই তিনটা জিনিস বের করার পরে তোমার যে মানগুলো আসবে, তোমার যে মানগুলো আসবে, মানগুলো তিন ধরনের আসতে পারে, তিন ধরনের আসতে পারে। এইচ স্কোয়ার মাইনাস এবি, এই মানটা ইকুয়ালস টু 0 আসতে পারে, অথবা এই মানটা তোমার কাছে পজিটিভ আসতে পারে, অথবা এই মানটা তোমার কাছে নেগেটিভ আসতে পারে, এই মানটা তোমার কাছে নেগেটিভ আসতে পারে। তো যদি ইকুয়ালস টু তোমার 0 আসে, যদি কখনো 0 আসে, তাহলে এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত। যদি কখনো ইকুয়ালস টু 0 আসে, এটা হচ্ছে পরাবৃত্ত। যদি কখনো পজিটিভ আসে, যদি কখনো পজিটিভ আসে, তাহলে ভাইয়া এটা হচ্ছে অধিবৃত্ত, এটা হচ্ছে অধিবৃত্ত। পজিটিভ আসলে, পজিটিভ আসলে হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে, অধিবৃত্ত। এরপরে যদি নেগেটিভ আসে তাহলে উপবৃত্ত, নেগেটিভ আসলে এটা হচ্ছে উপবৃত্ত। তাহলে তিন ধরনের মান আসবে। দেখো, যদি কখনো তোমার কাছে একটা ইকুয়েশন থাকে, যদি কখনো ইকুয়েশন থাকে, ইকুয়েশন যদি জিজ্ঞেস করে সমীকরণটা কি নির্দেশ করে, সমীকরণটা কি নির্দেশ করে, তাহলে তুমি কাকে বের করবা? তুমি বের করবা এইচ স্কোয়ার মাইনাস এ বিকে, এইচ স্কোয়ার মাইনাস এ বিকে বের করবা। এইচ স্কোয়ার মাইনাস এ বি বের করার পরে, এইচ স্কোয়ার মাইনাস এ বের করার পরে এখান থেকে তোমার তিন ধরনের জিনিস আসতে পারে, ইকুয়ালস টু 0 আসতে পারে, পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। সো যদি ইকুয়ালস টু 0 আসে পরাবৃত্ত, পজিটিভ আসলে অধিবৃত্ত, আর নেগেটিভ আসলে উপবৃত্ত, ঠিক আছে। এখান থেকে বের করো তো এইচ মানে কি এক্স ওয়াই সহগ বাই 2, এ এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। এখান থেকে বের করো না ভাইয়া, এইচ এর ভ্যালুটা বের করো প্রথমে, এক্স ওয়াই সহগ বাই 2, তাহলে -24 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? -12। এর ভ্যালুটা বের করো এক্স স্কোয়ারের সহগ 9, বি এর ভ্যালুটা বের করো ওয়াই স্কোয়ারের সহগ, তাহলে কত? 12। এটা বেরোইছে না? তো এইচ স্কোয়ার মাইনাস এবি বের করো এখন, এইচ স্কোয়ার মাইনাস এবি, তাহলে এইচ স্কোয়ার মানে কত? -12 স্কোয়ার 144, মাইনাস এখান থেকে হচ্ছে 9 ইন্টু কত? 12। তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসছে এটা একটা পজিটিভ না, একটা পজিটিভ ভ্যালু আসছে। সো পজিটিভ মানে কি? পজিটিভ মানে হচ্ছে অধিবৃত্ত। তাহলে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে অধিবৃত্ত। কথা বুঝতে পারছো? সো যদি কখনো সমীকরণ রিলেটেড যদি তোমায় কোনো কিছু জিজ্ঞেস করে, সমীকরণ রিলেটেড যদি কোনো কিছু জিজ্ঞেস করে, ভাই এটা কি নির্দেশ করবে, এটা কি নির্দেশ করবে, তুমি কি বলবা? তুমি এইচ স্কোয়ার মাইনাস এবি এই জিনিসটাকে তুমি বের করবা, এইচ স্কোয়ার মাইনাস এবি। এখান থেকে তুমি হচ্ছে এটা যে কি উপবৃত্ত নির্দেশ করতেছে, এটা কি পরাবৃত্ত নির্দেশ করতেছে, নাকি এটা অধিবৃত্ত নির্দেশ করতেছে, এটা তুমি এখান থেকে বলে দিতে পারবা। কথা কি বুঝতে পেরেছো? কথা কি বোঝা যায়? বলো বুঝছো কিনা? এটা বোঝা গেছে? এটা বুঝছো? ওকে, এরপর আসো, এরপর আসো। এখানে কি বলছে? অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করো। এটা তোমরা বের করো দেখি, এটা যারা ক্লাস করতেছো তোমরা বের করো, আমি অলরেডি বলছি। অসীম তটের সমীকরণ কি? অসীম তটের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স। তাহলে এক্স স্কোয়ার বাই এটাকে লিখতে পারবো 3 স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়ালস টু 1, তাই না ভাইয়া? সো অসীম তটের সমীকরণ যদি বের করি, ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স, বি বাই এক্স, বি এর মান দেওয়া আছে 4, এর মান দেওয়া আছে 3x। তাহলে এখান থেকে আসছে 3y ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস 4x, 3y ইকুয়ালস টু প্লাস মাইনাস 4x। তো এখানে কি আছে? y ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/4x কোথায় আছে? ক নাম্বারে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? সো অধিবৃত্ত যদি আমার কাছে কখনো থাকে, অধিবৃত্তের সমীকরণ অলওয়েজ কত? y ইকুয়ালস টু প্লাস মাইনাস কত? y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই এক্স। ওকে, ঠিক আছে। এরপর আসো, এখানে কি বলতেছে দেখো, সেম অধিবৃত্ত। আচ্ছা, অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কত? অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ কত এটা তোমাকে জিজ্ঞেস করছে। তো নিয়ামক যদি কখনো জিজ্ঞেস করি তাহলে কি বলবা? প্রথমে আদর্শ সমীকরণে কনভার্ট করো, তাহলে এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস, সরি, ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার, এদিকে দেখো, ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়ালস টু কত? 1, তাই না ভাইয়া? তো এখন বড় ছোট কাউন্ট করবো কি দিয়ে বলো তো? বড় ছোট কাউন্ট করবো কে পজিটিভ কে নেগেটিভ, এটা দিয়ে না। তো এখানে কে আগে আছে? ওয়াই আগে আছে, তাহলে এটা হচ্ছে বড় হিসেবে কাউন্ট করবো, এটাকে বড় হিসেবে কাউন্ট করবো। এটা হচ্ছে ছোট, এটা কি ছোট। তার মানে আমার কাহিনী থাকবে কি বরাবর? এখন ওয়াই বরাবর, কাহিনী থাকবে ওয়াই বরাবর। তাহলে অধিবৃত্তটা আসবে এটা আর কি, এই যে এটা একটা, এটা একটা, তাই না ভাই? অধিবৃত্ত আসবে এটা। আমি যদি অধিবৃত্ত যদি এইটা আসে, অধিবৃত্ত যদি এইটা আসে, তার নিয়ামকের সমীকরণ কি ছিল? y ইকুয়ালস টু প্লাস মাইনাস, y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই ছিল, তাই না ভাইয়া? বি বাই ই ছিল, y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই ছিল, এটা ছিল। তাহলে আমার ই এর মানটা দরকার। সো ই এর মানটা যদি বের করে ফেলি, ই সমান কত? √1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ছোটকে
এই যে 4 স্কোয়ার, ছোট স্কোয়ার মানে কত 4 স্কোয়ার 16, বড় স্কোয়ার কে 4, তাহলে এখান থেকে আসবে √5, এটা আসবে ই সমান, তাহলে এখান থেকে যদি ই এর মানটা বসাই দিই তাহলে y ইকুয়ালস টু প্লাস মাইনাস, বা বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে 2, ই এর মানটা কত √5, তাহলে √5 y ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পেরেছো আমার কথা? বুঝছো? তাহলে ভাইয়া অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। এরপর আসো, এরপর বলছে অধিবৃত্তের আরক্ষের দৈর্ঘ্য কত? আরক্ষ মানে কি? আরক্ষ মানে হচ্ছে বৃহদাক্ষ, যেটা ছিল, যেটাকে আমরা বৃহদাক্ষ বলি আর কি, আরক্ষের দৈর্ঘ্য এটা কত? তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ারে কনভার্ট করবো, তাই √2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই √3 স্কোয়ার ইকুয়ালস টু কত 1। তাহলে এখানে কে বড় কে ছোট বলো তো? মান দিয়ে কি চিন্তা করব? মান দিয়ে আমরা চিন্তা করব না, আমরা চিন্তা করব কে পজিটিভ কে নেগেটিভ দিয়ে। কে পজিটিভ, ওয়াইটা পজিটিভ, তাহলে ওয়াইটা বড় এক্সটা ছোট, তাহলে বৃহদাক্ষ হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু বি, তাহলে বি এর মানটা কত √2, তাহলে 2 ইন্টু √2, এটা হবে আমাদের বৃহদাক্ষ 2 ইন্টু √2, আমাদের অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা, গ নাম্বারটা 2 ইন্টু √2। কথা বুঝতে পারছো? বোঝা গেছে? এরপরে এখানে কি বলছে দেখো, ইউ এবং যদি এটা কনস্ট্যান্ট হয়, দেখো ইউ এবং এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটার যে লেখচিত্রটা আছে এটা কোন ধরনের হবে? এটা খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম, বলো এটা তোমরা বলো তো দেখি, এটা তোমরা বলো। এখানে কি বলছে দেখো, এখানে তোমাকে বলছে ভাই, এখানে বলছে কি ইউ এবং এটা কনস্ট্যান্ট, ইউ এবং এটা কনস্ট্যান্ট, তাহলে এটা যে লেখচিত্রটা হবে এটা কোন ধরনের হবে দেখি বলো। যারা ক্লাস করতেছো তোমরা এটা একটু আন্দাজ করে বলো কি হইতে পারে, বলো। ইউ এবং এটা যদি কনস্ট্যান্ট হয় এটা লেখচিত্রটা কি হবে? অপশন কোনটা? এটা কি সরল রেখা হবে, এটা কি পরাবৃত্ত হবে, এটা কি উপবৃত্ত হবে, নাকি এটা অধিবৃত্ত হবে? এটা কোনটা হবে বলো দেখি, এটা কোনটা হবে? জয়িতা বলছে খ নাম্বারটা পরাবৃত্ত হবে, এটা পরাবৃত্ত হবে বলতেছে। তো দেখি পরাবৃত্ত হয় কিনা। আসলে আমাকে ইউ এবং এ কনস্ট্যান্ট বলছে না, তার মানে এখানে কনস্ট্যান্ট হচ্ছে চলক হচ্ছে বি, বি একটা চলক, এস একটা চলক, এটা একটা চলক, এটাও একটা কি একটা চলক, তাই না ভাইয়া? বাকি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখো এক চলকের দ্বিঘাত অপর চলকের একঘাত, এক চলকের দ্বিঘাত অপর চলকের একঘাত। সো এক চলকের দ্বিঘাত অপর চলকের যদি একঘাত থাকে, চোখ বন্ধ করে আমাদের পরাবৃত্ত, চোখ বন্ধ করে পরাবৃত্ত। কি রে জয়িতা, তুমি কি এটা থেকে বলছো নাকি? এই যে এখানে খ দেওয়া আছে তাই বলছো? হ্যাঁ দেখো, আচ্ছা যাই হোক, দেখো তো এর অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে খ নাম্বার। তাহলে এক চলকের যদি কখনো দ্বিঘাত থাকে, অপর চলকের যদি একঘাত থাকে, তাহলে এটা অলওয়েজ কি? এটা অলওয়েজ পরাবৃত্ত, এটা আমরা জানি, তাই না ভাইয়া? ওকে, এরপর আসো, এখানে কি বলতেছে? কনিকটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করো, এটা বলছে না? তাহলে এখান থেকে কি লেখা যাবে? এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4y স্কোয়ার ইকুয়ালস টু কত? 4y স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আসবে না? যদি আমি উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করি এটা আসবে। তা আদর্শ সমীকরণে কনভার্ট করলে এক্স স্কোয়ার বাই √2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত? এটা আসবে 1/4 ইকুয়ালস টু 1, তাই না ভাইয়া? সো 1/4কে আমরা লিখতে পারবো তাহলে এক্স স্কোয়ার বাই √2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হাফ হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, আদর্শ সমীকরণে কনভার্ট করলাম। তো এখন যেহেতু এক্সটা পজিটিভ আছে তার মানে এক্সটা বড়, ওয়াইটটা ছোট, ওয়াইটটা ছোট, তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, ছোট স্কোয়ার বাই বড়, তাহলে ছোট স্কোয়ার কত ভাইয়া? 1/4 ডিভাইডেড বাই বড় কত? বড় হচ্ছে √2, তাহলে এখান থেকে আসবে আমাদের, এখান থেকে আসবে কত? 2 ইন্টু 1/4 √2, তাহলে 1/2 √2 আসবে আমাদের। গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, গ নাম্বারটা 1/2 √2। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছো আমার কথা? বোঝা যায়? ঠিক আছে, এরপরে এটাতে কি বলতেছে দেখো, সমীকরণটি কি নির্দেশ করতেছে? এই সমীকরণটা কি নির্দেশ করতেছে একটু বলো তো। এই সমীকরণটা একটা কি নির্দেশ করতেছে বলো? সমীকরণটা কি নির্দেশ করতেছে? 2x স্কোয়ার দিছে, 3y স্কোয়ার দিছে, 4x দিছে, 12y দিছে, প্লাস 8 ইকুয়ালস টু 0। সো তোমাকে বের করতে বলছিলাম আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বের করতে বলছিলাম, সেটা কি ভাইয়া? h স্কোয়ার মাইনাস ab, এটা বের করতে বলছিলাম, তাই না? তো এখানে কি xy বলতে কেউ আছে? বলো xy বলতে কেউ আছে? নাই, তাহলে h এর ভ্যালুটা 0, 0 স্কোয়ার মাইনাস এর ভ্যালুটা কত? এক্স স্কোয়ারের সহগ, বি এর ভ্যালুটা কি? ওয়াই স্কোয়ারের সহগ -6, এটা আসছে না ভাই? তো -6 মানে কি? এটা হচ্ছে উপবৃত্ত, ঘ নাম্বার, আমাদের অ্যান্সারটা হচ্ছে উপবৃত্ত, ঘ নাম্বার। সো তোমাকে যদি সমীকরণ কখনো দেয়, এটা একটা শর্টকাট আছে, এদিকে দেখো,
শর্টকাটটা একটু বলে দিই। ধরো তোমার কাছে একটা সমীকরণ আছে, হ্যাঁ, একটা সমীকরণ তোমার কাছে আছে, এক্স ওয়াই তোমার কাছে নাই। যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার মাঝখানে প্লাস সবটা মাঝখানে প্লাস থাকে, সবটা যদি ডিফারেন্ট থাকে, ডিফারেন্ট থাকলে হচ্ছে উপবৃত্ত, সেম থাকলে হচ্ছে বৃত্ত, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝখানে যদি মাইনাস ঢুকে যায় তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত। কথা বুঝতে পারছো? সো এক্স ওয়াই থাকবে না, এদিকে দেখো, এক্স ওয়াই থাকবে না, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সবটা ভিন্ন, ডিফারেন্ট, মাঝখানে প্লাস, তাহলে উপবৃত্ত। যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে অধিবৃত্ত। এটা জাস্ট মাথায় রাখবা। আর নর্মালি কি দিয়ে বের করবা? এইচ স্কোয়ার মাইনাস এবি দিয়ে বের করবা। ঠিক আছে ভাইয়া, বোঝা গেছে? সো এগুলো তোমরা পারবা আশা করি। এখানে কি বলছে? আমাকে বলছে প্লাস মাইনাস 3,0 শীর্ষবিন্দু এবং রুটটি উৎকেন্দ্রিকতা বিশিষ্ট। অধিবৃত্তের সমীকরণটা নিচের কোনটা? এটা আমাকে বের করতে বলছে, তাই না? তো আমাকে কি দেওয়া আছে? আমাকে শীর্ষবিন্দু দেওয়া আছে প্লাস মাইনাস 3,0। তো প্লাস মাইনাস 3,0 মানে শীর্ষবিন্দু হচ্ছে এক্স অক্ষের উপর না ভাইয়া? এক্স অক্ষের উপর না? সো এক্স অক্ষের উপর হইলে আমার অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা না ভাইয়া? এটা না? তো আমার কি দরকার বলো তো? তার মানে আমাকে যে তোমার হচ্ছে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা হবে বলো? এর মধ্যে কোনটা হবে? এটা বাদ। প্রথম কথা হচ্ছে কোনটা বাদ যাবে? এক্সটা আগে থাকবে না? এক্স স্কোয়ারটা আগে থাকবে না? তাহলে এটা বাদ, ওয়াই স্কোয়ার আগে আছে, এটাও বাদ, তাই না? এই দুইটা বাদ। তার মানে এখান থেকে যে কোনো একটা হবে, আই গেস, আমি আশা করতেছি যে কোনো একটা হবে। তো এটা কেমনে বের করব? আমরা এর মানটা জাস্ট বের করব। তো যেহেতু শীর্ষবিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু কি দিয়ে প্রকাশ করি আমরা? শীর্ষবিন্দু প্রকাশ করব এ দিয়ে। তাহলে এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 3। এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 3, তাই না ভাইয়া? প্লাস মাইনাস a, 0। তাহলে এর ভ্যালুটা 3 পাইছি না? তাহলে এক্স স্কোয়ার বাই কত? এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার এটা আসবে, মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কত? 1 এটা আসতেছে। আচ্ছা, এখনো 9 না? তাহলে এখান থেকে তুমি আন্দাজ করে বলতে পারবা কোয়েশ্চেন অ্যান্সার কোনটা হবে? আমি কিন্তু বলতে পারবো কোনটা হবে। তুমি বলতে পারবা কিনা বলো? এখান থেকে বলা যাবে কিনা? 9 তো দেখো, এই পাশে কত আছে? 18 আছে না? এই পাশে 18 আছে না? তার মানে বিয়ের ভ্যালু আসবে অ্যাকচুয়ালি কত? বিয়ের ভ্যালু আসবে হচ্ছে তোমার √2। দেখো তোমার হচ্ছে ই এর মানটা দেওয়া আছে না, √3। তো আমরা ই সমান কি জানি? ই স্কোয়ার সমান জানি 1 প্লাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা আসবে না? এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা আসবে না ভাইয়া? তাহলে এখান থেকে লিখতে পারবো ই স্কোয়ার মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু কত? বি স্কোয়ার বলা যাবে না? তাহলে এ স্কোয়ার মানে কত? এখান থেকে হচ্ছে 3 আসবে, 3 মাইনাস 1, আর এ স্কোয়ার ভ্যালু কত? এ স্কোয়ার ভ্যালু হচ্ছে 9 ইকুয়ালস টু কত? বি স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে? বি স্কোয়ার সমান আসছে এখান থেকে 9 দুগুণে 18। এটা কত আসলো? 18। তাহলে এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 18 ইকুয়ালস টু কত? 1। এটা আসছে না? তো এখান থেকে কে লসাগু যায়? এখান থেকে আসবে তাহলে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 18। এটা আসবে আর কি লসাগু নিলে, তাই না? 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 18। খ নাম্বারটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে খ নাম্বারটা আসবে। কথা বুঝতে পারছো? তো এটা না করেও কিন্তু বলা যায়, অ্যান্সার বলা যাইতো। তুমি জাস্ট একটু এগুলো প্র্যাকটিস করলে, যখন প্র্যাকটিস করবে তখন এগুলো তোমার আয়ত্তে চলে আসবে এই জিনিসগুলো। এরপরে দেখো, এরপরে কি বলতেছে? এরপরে বলছে একটা পরাবৃত্ত তোমাকে দেওয়া আছে। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব অক্ষের সাথে কত কোণ তৈরি করে? ভাই, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব অক্ষের সাথে সবসময় কত কোণ তৈরি করে তা বলো তো আমাকে। দেখো, একটা তোমাকে যদি এটাও এক্স অ্যাক্সিস দেওয়া আছে, এটা ওয়াই অ্যাক্সিস দেওয়া আছে, এটা একটা পরাবৃত্ত, তাই না? একটা পরাবৃত্ত। সো পরাবৃত্তের এটা যদি উপকেন্দ্র হয়, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, রাইট? এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। সো উপকেন্দ্রিক লম্ব অলওয়েজ অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। অলওয়েজ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কাছে অক্ষ, আর এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। সো উপকেন্দ্রিক লম্ব এবং অক্ষ, এই দুইটার মধ্যবর্তী কোণ অলওয়েজ কত ডিগ্রি? অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে π/2। অলওয়েজ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমাদের অ্যান্সার হচ্ছে π/2। কথা ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এরপরে দেখো, এটা তোমরা পারবা, এগুলো বারবার করানোর কোনো মানে হয় না।
এটা তোমরা পারবা, তাই না? এটা পারবা। এরপর কি বলছে, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের অর্ধেক, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত এটা বলছে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহদাক্ষের অর্ধেক বলছে, তাই না ভাইয়া? সো বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর নাই, ক্ষুদ্রাক্ষ এক্স অক্ষ বরাবর, এটা কি বলে দিছে? বলে দেয় নাই। আমরা বাই ডিফল্ট এক্স অক্ষ বরাবর ধরে নিব, তাই না? তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান আমরা জানি এটা সমান হচ্ছে 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, আর বৃহদাক্ষের দৈর্ঘ্য সমান আমরা জানি এটা মানে হচ্ছে টুয়াইজে, এটা মানে কত? টুয়াইজে, তাই না ভাইয়া? তাহলে 2 ইন্টু এখান থেকে বলতে পারি বি স্কোয়ার বাই এ। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বৃহদাক্ষের কত? বৃহদাক্ষের অর্ধেক। সো এটা হচ্ছে বৃহদাক্ষের অর্ধেক, তার মানে এর সমান, রাইট? এর সমান। তাহলে এখান থেকে আসলো 2 ইকুয়ালস টু, এদিকে দেখো 2 ইকুয়ালস টু, এখান থেকে আসলো কত? এখান থেকে আসলো 2 ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা আসছে, তাই না ভাইয়া? এটা আসছে। তাহলে বৃহদাক্ষকে আমি এক্স অক্ষ বরাবর ধরছি না? তাহলে উৎকেন্দ্রিকতা সমান কি? ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস, ভাইয়া এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান আমাকে 2 দেওয়া আছে, তাহলে বি স্কোয়ার বাই স্কোয়ার সমান কত? হাফ। এটা হবে হাফ হবে, তো রুট ওভার কত? হাফ। তাহলে এখান থেকে আসবে 1 বাই কত? 1 বাই রুট 2। আমাদের অ্যান্সার হচ্ছে 1 বাই রুট 2, খ নাম্বারটা। আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা, 1 বাই রুট 2। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? বোঝা গেছে? আচ্ছা, এরপরে সো পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক কত? এটা হচ্ছে আগের মতো করে, যেমনি প্রথমে একটা করছিলাম ওইরকম করে ফেলবা, সেগুলো পারবা আশা করি, এটাতে কোনো সমস্যা হবে না। এরপর আসো, এখানে কি বলছে? উপবৃত্তটির বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত? এটা বলছে না? তো এটাকে তুমি হচ্ছে আদর্শ ফর্মেটে কনভার্ট করো, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আসবে এক্স স্কোয়ার, কত আসবে? 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু কত? 1। তাহলে ভাইয়া এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু কত? 1। তাহলে এটাকে আমরা আদর্শ সমীকরণে কনভার্ট করলে এক্স স্কোয়ার বাই হাফ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত? রুট 2 স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা আসবে না? তাহলে এর ভ্যালুটা কত বলো তো? এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে হাফ। আর বি এর ভ্যালুটা কত? বি এর ভ্যালুটা হচ্ছে রুট 2। এর ভ্যালুটা হাফ, বি এর ভ্যালুটা কত? রুট 2। তাহলে কে বড়? এ বড় নাকি বি বড়? রুট 2 বড় নাকি তোমার এ বড়? হাফ বড়? অবভিয়াসলি রুট 2 বড়। তার মানে বিটা বড়, এটা ছোট। আমাকে বলছে বৃহৎ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত যথাক্রমে, আগে বৃহৎ তারপরে ক্ষুদ্র। তাহলে বৃহদাক্ষ হচ্ছে 2 রুট 2, 2b, আর ক্ষুদ্রাক্ষ কত? 2 ইন্টু হাফ, এটা কত? 1। তাহলে ভাইয়া তাহলে এখান থেকে কত আসবে? 2 রুট 2 এবং 1, এটা আসা উচিত। এখানে কি দিছি? এটা কি দিল? 2 দ্বারা ভাগ করলে এখান থেকে কত আসে? 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2, তাহলে এক্স স্কোয়ার বাই হাফ, এখান থেকে আসবে ওয়াই স্কোয়ার বাই 2 রুট 2, এটা হচ্ছে হাফ। তাহলে এর ভ্যালু তো হাফ, এর ভ্যালু তো কত? রুট 2, ঠিকই তো আছে। আচ্ছা, এটা অ্যান্সারটা তোমাকে হচ্ছে একটু ভুল দেওয়া আছে, এর একটু তোমরা করে নিও। এখান থেকে তোমার কত হবে? এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেটা দেওয়া আছে একটা হবে হচ্ছে এ ইকুয়ালস টু 1 বাই রুট 2। এই 1 বাই রুট 2 কেমন হবে? ও আচ্ছা, সরি, হ্যাঁ এটা হচ্ছে হাফ বলছি, এটা 1 বাই রুট 2 হবে, সরি 1 বাই রুট 2 স্কোয়ার, হ্যাঁ এটা হবে 1 বাই রুট 2, এর ভ্যালু হবে 1 বাই রুট 2। সো এখান থেকে আমার হচ্ছে বৃহদাক্ষ হবে কত? 2b, তাহলে 2 রুট 2, আর ক্ষুদ্রাক্ষ হবে কত? 2 ইন্টু 1 বাই রুট 2, 2 ইন্টু 1 বাই রুট 2, তাহলে এটা হবে কত? এটা হবে রুট 2 আর কি, রুট 2 হবে। তাহলে আমাদের বৃহদাক্ষ হচ্ছে 2 রুট 2 এবং ক্ষুদ্রাক্ষ হচ্ছে রুট 2, ঘ নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে আমাদের অপশন। কি রে 4 2 কেমনে হয়? মাথা খারাপ নাকি? মাথা খারাপ? এটা অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা অ্যান্সার হয় নাই। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা হবে, এটা অ্যান্সার ঘ নাম্বারটা হবে, ঠিক আছে? 2 রুট 2 কমা রুট 2 হবে, 2 রুট 2 কমা রুট 2 হবে, ঠিক আছে না? পূজা এটা ঠিক আছে? এটা কি ঠিক আছে কিনা বলো? এটা কি পুরোটা ঠিক আছে? এই ইকুয়ালসটা কত আসছে? 1 বাই রুট 2 আসছে, আর বি ইকুয়ালসটা আসছে রুট 2, তাহলে 2 রুট 2 একটা, আর এটা হচ্ছে 2 ইন্টু 1 বাই রুট 2 একটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 4 নাম্বারটা হবে, এটা অপশনে বল দেওয়া আছে। দেখো এরপর হচ্ছে এটার উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতাগুলো বের করতে করতে বেহুশ হয়ে গেছি, তো তোমরা আশা করি বের করতে পারবে এটা। এই যে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আছে না? 4y স্কোয়ার ইকুয়ালস টু 1, তো এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1 বাই 4, ওয়াই স্কোয়ার বাই
1/4 ইকুয়ালস টু কত 1/4 ইকুয়ালস টু 1 এটা লেখা যাবে। তো এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হাফ হোল স্কোয়ার ইকুয়ালস টু কত 1 এটা বলা যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি কত, এখান থেকে বলতে পারতেছি এর ভ্যালু হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে হাফ, এটা বলা যাচ্ছে তাই না। এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে ভাই এখান থেকে যদি আমরা এটা বের করি তাহলে বলো 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তো ছোটকে ছোট হচ্ছে আমাদের বি, বড়কে বড় হচ্ছে এ, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে 1/4 ডিভাইড বাই কত 1 রুট ওভার 1 মাইনাস 1/4, তাহলে এখান থেকে আসবে √3/2, √3/2 গ নাম্বারটা, গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে √3/2। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে, এরপরে সবাই এরপরটা দেখো, তো এরপরে কি বলতেছে, হাই এগুলো কি? আচ্ছা এই লেখাটা বাদ দাও, এখানে একটা হচ্ছে অন্য ভাষার একটা লেখা দেখা যাচ্ছে, এটা বাদ দাও। এখানে যে কোয়েশ্চনটা দিছে এটা একটু দেখো, এখানে কি বলতেছে x = 80² y = 280 প্যারামেট্রিক সমীকরণটি নির্দেশ সঞ্চারপথ কোনটি? সঞ্চারপথ একটি কি হবে? আচ্ছা এগুলো হচ্ছে তোমার অপশনগুলো, এগুলো হবে না, অপশনগুলো হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এরকম হবে। তাহলে দেখো যদি কখনো তোমার কাছে এটা থাকে x = 80² y = 280, ধরো এটা আছে, অথবা x = 280 আছে y = 80² আছে, এই দুইটা যে কোনো একটা যদি থাকে, অর্থাৎ একটার সাথে টি এর সম্পর্ক দ্বিঘাতের আর একটা সম্পর্ক একঘাতের, একটার সাথে সম্পর্ক হচ্ছে দ্বিঘাতের আর একটার সাথে সম্পর্ক হতো কয়ঘাতের, একঘাতের, যদি এটা থাকে এটা অলওয়েজ, এই প্যারামেট্রিক সমীকরণটা অলওয়েজ পরাবৃত্তের, এটা অলওয়েজ পরাবৃত্তের, এটা অলওয়েজ কার, এটা অলওয়েজ পরাবৃত্তের। কথা বুঝতে পারছো? এটা অলওয়েজ কার, এটা অলওয়েজ পরাবৃত্তের। এরপর আসো, এখানে কি বলছে, y² = 9x পরাবৃত্তের উপরস্থ পি বিন্দুর কোটি যদি 12 হয়, ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত? উপকেন্দ্রিক দূরত্ব কত? এটা নিয়ে অলরেডি বলছি তোমাকে। উপকেন্দ্রিক দূরত্ব আমরা কি দিয়ে বের করি? একঘাত আছে কার উপর? x এর উপর। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব বের করব a + x দিয়ে, রাইট? তাহলে আমার x এর মান দরকার, এর মান দরকার, কোটির মান দেওয়া আছে 12, y এর মান দেওয়া আছে 12, তাহলে আমার x এর মানটা বের করতে হবে না? x এর মানটা বের করো, তাহলে y² = 9x আছে না ভাইয়া? তাহলে x এর মান যদি বের করি, y মান হচ্ছে 12² = 9x, তাহলে এখান থেকে বলা যাবে x সমান হচ্ছে 144 ডিভাইডেড বাই 9, তাহলে এখান থেকে আসবে কত? 16 আসবে। তাহলে x এর ভ্যালু কত আসলো? 16 আসলো। তাহলে এখান থেকে এর ভ্যালুটা কত? y² = আদর্শ ফরম্যাটে কনভার্ট করলে 4 × 9/4x, তাহলে এখান থেকে আসলো 9/4 প্লাস 16, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে এটা তোমাদের অ্যান্সার। তো এখানে 16 প্লাস 9/4 না, 9/4 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং, 2.5, তাহলে এই 2.16 না 16 আর সরি এটা হচ্ছে তো 9/4 আছে, তাহলে এটা আসবে এটা, এই যে 18.25 ক নাম্বারটা, 16 প্লাস 2 পয়েন্ট সামথিং, তাহলে 18.25 আসবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, কি রে এতগুলা কেন, শেষ হয় না কেন? তাহলে এখানে বলছে কি, দেখো একটি অধিবৃত্ত 6,4 এবং -3 1, বিন্দু দিয়ে যায়, এর কেন্দ্র দেওয়া আছে তোমাকে মূল বিন্দুতে এবং x অক্ষ বরাবর এর আরক্ষ অবস্থিত, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা নির্ণয় করো, এটা তোমাকে বলছে। তাহলে এটা তুমি কিভাবে সলভ করবা, তাই না ভাইয়া? এটা কিভাবে সলভ করবা একটু দেখো ভালো মতো। তাহলে x অক্ষ বরাবর আরক্ষ দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে আমাদের অধিবৃত্ত আসবে x² / a² - y² / b² = 1, বলছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, আরক্ষ যেহেতু x অক্ষ বরাবর, তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টুয়াইস বি, তাই না? আমার এটা বের করতে হবে, টুয়াইস বিটা আমাকে বের করতে হবে। সো এটার জন্য আমাকে দুইটা বিন্দু বলে দেওয়া আছে, যে দুইটা দিয়ে আমার হচ্ছে অধিবৃত্তটা গেছে। তাহলে এখান থেকে যেটা করব, x² / a² না, তাহলে ভাই প্রথমটা যদি সিদ্ধ করি তাহলে 36/a² মাইনাস, এরপরে কত আসবে? এরপর আসবে 16/b² = কত? 1, এটা আসবে, রাইট? তো এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে হচ্ছে -3 দ্বারা যদি সিদ্ধ করি তাহলে 9/a² মাইনাস, এরপর কত আসবে বলো? 9/a² মাইনাস, তারপর হচ্ছে 1/b² = 1, এটাকে দিলাম 2 নাম্বার দিলাম। তো এটা তোমাদেরকে একবার দেখাইছিলাম, এই যে আমরা 1/a² কে আমাদের কাছে যে ক্যালকুলেটর আছে, দেখো যে ক্যালকুলেটরটা আমাদের আছে, এখন দুইটা সমীকরণ না, একটা 36 - 16, একটা 9 আর একটা কত, আর হচ্ছে 1। তা আমি 1/a² এটাকে চিন্তা করো মনে মনে, এটাকে চিন্তা করো মনে মনে x, মনে
1/b² এটাকে চিন্তা করো মনে মনে y। তো একটু ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে গিয়ে প্রথমটার এক্সের শক কত 34 বসাবা, ওয়াইয়ের শক কত বসাবা -16 বসাবা। আমি দেখাই দিই যারা এই জিনিসটা পারো না, বাট আমার কাছে তো ইকুয়েশনগুলো লাগবে, সো আমি ইকুয়েশনগুলো এখান থেকে একটু দেখে নিব। ইকুয়েশনগুলো দাঁড়াও, আমি হচ্ছে ইকুয়েশনগুলো একটু করে রাখি, তোমাদেরকে একটু ক্যালকুলেটর হচ্ছে যে ক্যালকুলেটর যারা পারো না এখনও, বুড়া বয়সে এসেও যারা ক্যালকুলেটর পারো না, তোমাদের জন্য হচ্ছে আমি এটা একটু দেখাই দিই। দেখো দেখাই দিই, যাদের কাছে ক্যালকুলেটর তারা ক্যালকুলেটর ওপেন করো, ক্যালকুলেটরটা একটু ওপেন করো। দেখো এটা কেমনে করবা। সো এটা দেখা যাচ্ছে, ক্যালকুলেটরটা কি দেখা যায় বলো? এটা দেখা যাচ্ছে আশা করি, তাই না? তো এখান থেকে তোমাকে হচ্ছে যেটা দেওয়া ছিল, দেখো কই জানি গেছে, হ্যাঁ এটা কই গেল, ইকুয়েশনগুলো কই ভাই, একটা দেখা গেল একটা দেখা গেল চাই নাকি, আচ্ছা হ্যাঁ দেখো। তো আমরা প্রথমে হচ্ছে মৌলিক দিয়ে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে গেলাম, তারপর 2 চলক 1-এ গেলাম, তাহলে প্রথমটা শক কত 36 ইনপুট দিলাম, এরপর হচ্ছে -16 এটা দিলাম, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট পদ কত 1 এটা দিলাম, এরপরটাতে আসো 9 দিলাম, তারপরে হচ্ছে -1 দিলাম, এরপর কত, এরপর হচ্ছে 1 দিলাম, ঠিক আছে? ইনপুট দেওয়া শেষ। আমি সলভ করি, তাহলে এখান থেকে যে এক্স এর ভ্যালুটা আসে এটা কার ভ্যালু, এটা 1/a² এর ভ্যালু, তাই না? এরপর যেটা সেটা কার ভ্যালু, এটা হচ্ছে 1/b² এর ভ্যালু, তাহলে 1/b² ভ্যালু কত আসছে 1/4 আসছে, রাইট? 1/4 আসছে। তা আমার দরকার তাহলে 1/b² এটা সমান আসছে 1/b², এটা সমান হচ্ছে কত আসছে 1/4 আসছে, তাই না? এই যে 1/4 আসছে 1/4। তো 1/4 মানে কি, এটা হচ্ছে 1/4 আসছে। তাহলে ভাইয়া b² ভ্যালু কত আসছে, b² ভ্যালু আসছে 4, তার মানে b এর ভ্যালু হচ্ছে +-2। তো আমার 2b দরকার, তো 2b মানে কত 2 × 2, 2 × 2 মানে কত 4 একক, তাহলে আমার হচ্ছে 4 একক, 4 একক, এটা হবে 4 একক। কথা বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? এটা হবে 4 একক। ওকে, বুঝতে পারছো? এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো তোমরা করতে পারবা, ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি করা যায় এই জিনিসপত্রগুলো আর কি। এরপর আসো, এখানে কি বলছে, উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত এটা বলছে, তাই না? তো যদি কখনো তোমার কাছে যেটা দেওয়া আছে এটাকে লিখতে পারবো x²/13² প্লাস y²/12² = 1, এটা বলা যাবে, তাই না? তো এখান থেকে এর ভ্যালুটা হচ্ছে 13, বি এর ভ্যালুটা হচ্ছে কত 12, এরটা বড় না? সো এটা যদি বড় হয় তাহলে +- কত a,0 +-a,0 হবে। তার মানে এখানে 0 আছে, এইটা বাদ, গ নাম্বারটা বাদ, ক নাম্বারটাও বাদ, তাহলে আমার অপশন হবে খ নাম্বার বা গ নাম্বার, ক নাম্বার বা গ নাম্বার। তো +-a,0, a,0, তাহলে ই এর ভ্যালু কত ভাইয়া, এর ভ্যালু সমান কি √1 - ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, তাহলে 144 বাই কত 13, সরি 144/169, তাহলে এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে 5/13 আসবে, 5/13। তাহলে 5/13 যদি আসে তাহলে +-a,0 না, a,0 না, এর ভ্যালু হচ্ছে 13, 5/13, 0, 13 13 মোকাবেলা +-5,0 এটা আসবে, +-5,0 ক নাম্বারটা। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছ? তাহলে আমাদের যদি কখনো এর মানটা বড় হয় তাহলে আমরা জানি +-a,0, জাস্ট আমি মানটা বসাই দিব, কাজ শেষ। এরপর আসো, এখানে বলছে কি অধিবৃত্তের কার্টেসীয় সমীকরণ কত। দেখো প্রথমে তুমি আমাকে বলো tan θ আছে কার সাথে, x এর সাথে, sec θ আসে কার সাথে, y এর সাথে, তাহলে নিশ্চয়ই y² আগে হবে x² পরে হবে, y² আগে হবে x² পরে হবে, তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হবে। তো এখান থেকে আমরা জানি y কত আছে 2 sec θ আছে না, তাহলে ভাই y ভাই এই যে sec² θ - tan² θ 1 না, sec² θ - tan² θ কত 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আসবে y²/4 - x²/9 = 1, এটা আসবে আর কি, এই যে আমাদের খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কাজ শেষ। এরপরে দেখো, এরপরে কি বলতেছে, অধিবৃত্তের অসীম তরদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কোনটা, অধিবৃত্তর অসীম তরদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কোনটা। এই কোয়েশ্চেনটা খুবই সুন্দর, এই কোয়েশ্চেনটা একটু দেখো সবাই, এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করো, এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। অধিবৃত্তের অসীম তরদ্বয়ের ছেদবিন্দু, ভাইয়া তুমি যখন অসীম তট পড়ছো মনে আছে কিনা, অসীম তটগুলা
অসীম তটগুলো আমাদের কেন্দ্র দিয়ে যায়। কিসের কেন্দ্র? অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যায় অসীম তটগুলো, তাই না? অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যায়। সো আমার অ্যাকচুয়ালি অসীম তটের ছেদ বিন্দু মানে হচ্ছে তোমাকে কেন্দ্রীয় স্থানাঙ্কটা বের করতে বলছে। কেন্দ্রীয় স্থানাঙ্কটা বের করতে বলছে। সো কেন্দ্রীয় স্থানাঙ্কটা বের করো। কেন্দ্রীয় স্থানাঙ্কটা বের করো, কত আসবে? এখান থেকে আসবে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 16x, তারপর হচ্ছে মাইনাস 9y স্কোয়ার প্লাস 18y ইকুয়ালস টু কত? 29, ইকুয়ালস টু 29, তাই না? তো এখান থেকে হচ্ছে প্রথম 4কে কমন নিলাম, তাহলে x স্কোয়ার মাইনাস 4x, এরপর এখান থেকে হচ্ছে 9কে কমন নিলাম, y স্কোয়ার মাইনাস কত? 2y ইকুয়ালস টু কত ভাইয়া? 29। এটা বলা যাবে? বলতে পারবো? এটা বললাম। তাহলে এখান থেকে কত বলা যাবে বলো তো? 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 2 স্কোয়ার মাইনাস 4, এরপর হচ্ছে মাইনাস 9 ইন্টু দেখো 9 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কত? ওয়াই প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত? 29। তো এখন যদি আমি গুণ করি ভাইয়া, এই যে 4 ইন্টু দেখো 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস 9 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কত? 29। এটা বলা যাবে না? বলা যাবে কি না? তো এখন আমি যদি 4 দ্বারা গুণ করে দিই, এই যে 4 ইন্টু দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 16 মাইনাস 9 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার এখান থেকে কত আসবে? এই যে 9 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 9 ইকুয়ালস কত? 29। তো তুমি এখান থেকে আন্দাজ করতে পারবা এক্স এর পাশে কত আছে? এক্স এর পাশে আছে 2, এক্স এর পাশে আছে কত? এক্স এর পাশে আছে 2, আর ও এর পাশে আছে কত? 1, তাই না? তো আমার কাছে নিশ্চয়ই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার এবং ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ফর্মুলাটা। তাহলে এখন বলো এক্স মাইনাস আলফা যদি হয়, আলফার জায়গায় কত আছে? 2, বিটার জায়গায় কত আছে? 1। তো আর করার দরকার আছে? করার দরকার নেই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2,1, কাজ শেষ। যেহেতু আমরা জানি অসীম তটগুলা কেন্দ্র দিয়ে যাবে, তো আমার দরকার কেন্দ্রের স্থানাঙ্ক। সো এখান থেকে আমি দেখতেছি এক্স মাইনাস আলফা এবং ওয়াই মাইনাস বিটা না, তো এক্স মাইনাস আলফাও চলে আসছে, ওয়াই মাইনাস বিটাও চলে আসছে, তাহলে 2,1 হবে। গ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। সো এই কোয়েশ্চেনটা খুবই সুন্দর। অসীম তটের কখনো যদি ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে, অসীম তটের ছেদ বিন্দু, তো অসীম তটের ছেদ বিন্দু মানে হচ্ছে, অসীম তটের ছেদ বিন্দু মানে কি? অসীম তটের ছেদ বিন্দু মানে হচ্ছে তোমার কেন্দ্রের স্থানাঙ্ক বের করা, কেন্দ্র বের করা। কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? ওকে, এরপর আসো, অসীম তদ্বয়ের ঢালের গুণফল কত? অসীম তদ্বয়ের ঢালের গুণফলটা কত এটা বের করতে বলছে। অসীম তদ্বয়ের ঢালের গুণফলটা কত এটা বের করতে বলছে, তাই না? তো এখন ঢালের গুণফলটা বের করো। তো এখান থেকে দেখো তোমার হচ্ছে ফর্মেটটা কি আদর্শ ফর্মেটে দেওয়া আছে? আদর্শ ফর্মেটে তোমাকে দেওয়া নাই। আদর্শ ফর্মেটে তোমাকে দেওয়া নাই ভাইয়া। আদর্শ ফর্মেটে নিয়ে যেতে হবে না? নিয়ে যেতে হবে না? আদর্শ ফর্মেটে নিয়ে যাও। দেখো কি আসে দেখো। তো এখান থেকে আসবে, এটা শর্টকাট আমি দেখাবো, আগে লং কাটটা দেখো। 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 9y স্কোয়ার, এরপর আসা হচ্ছে প্লাস 18y মাইনাস 41 ইকুয়ালস টু 0। এটা আসে না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, দেখো এখান থেকে আমরা বলতে পারবো কত? 4কে যদি কমন নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x প্লাস 2 ইন্টু 4x না, প্লাস 4 স্কোয়ার নিলাম, দূর এটা কি করলাম, এটা না। তো 4কে কমন নাও, তাহলে এখান থেকে আসবে এক্স স্কোয়ার মাইনাস কত? 2x আসবে। এখান থেকে হচ্ছে 9কে কমন নাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2y আসবে ইকুয়ালস টু 41। তাহলে এখান থেকে বলতে পারবো 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার আর কি, মাইনাস 9 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু ওয়াই 1 ইন্টু ওয়াই 2 ইন্টু 1 ইন্টু ওয়াই 1 ইন্টু ওয়াই প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 41। এটা বলতে পারবো, তাই না? তো এখন এখান থেকে বলা যাবে 4 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 9, এখান থেকে বলা যাবে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 41। তো এখন ভাইয়া আমি যদি 4 দ্বারা গুণ করে দিই, 4 ইন্টু দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস 9 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু কত? 41। তো এখন তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে সবগুলাকে এক পাশে করো, কনস্ট্যান্টগুলোকে এক পাশে করো, তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে আছে 4 মাইনাস 9 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার 9 মাইনাস হোল স্কোয়ার ইকুয়ালস টু এখান থেকে 5, 9 থেকে 4 গেলে 5 থাকে,
এখান থেকে হচ্ছে 41 আছে, 41 থেকে 5 গেলে কত 36 এটা আসবে। তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু কত 1, এটা আসছে তাই না? তো আমরা জানি যদি আমার কাছে কখনো এক্স মাইনাস আলফা, এদিকে দেখো, যদি কখনো এটা থাকে, অসীমতলের ঢাল মানে কি? অসীমতলের ঢাল মানে হচ্ছে অলওয়েজ, অসীমতলের ঢাল মানে হচ্ছে অলওয়েজ সব সময় আদর্শ সমীকরণ থাকলেই প্লাস মাইনাস বি বাই এ, এটা হচ্ছে ঢাল। একটা হচ্ছে বি বাই এ, আরেকটা হচ্ছে মাইনাস বি বাই এ, এটা হচ্ছে প্লাস বি বাই এ, আরটা কত, আরটা হচ্ছে মাইনাস বি বাই এ। এটা যখন তোমার কাছে আদর্শ সমীকরণ থাকবে অলওয়েজ, অলওয়েজ একটা প্লাস বি বাই এ, একটা মাইনাস বি বাই এ। সো আমি যদি প্লাস এখান থেকে বি বাই এ মানটা বের করি, বি বাই এ সমান কত ভাইয়া? বি বাই এ সমান কত? বি বাই এ সমান আসবে এখান থেকে, বি এর ভ্যালু হচ্ছে কত? বি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু কত 3, তাহলে 2/3 এটা আসছে না? তো আমি যদি প্লাস 2/3 এবং মাইনাস 2/3 যদি গুণ করি তাহলে কত আসছে? এখান থেকে আসছে -4/9, -4/9 আসছে। মাইনাস কত আসছে? 4/9 আসছে। মাইনাস কত আসছে? 4/9 আসছে। তো এখন আমি শর্টকাটটা বলি, শর্টকাটটা আসলে কি? শর্টকাটটা কি দেখো, যদি কখনো তোমাকে অসীম তটের ঢালের গুণফল বের করতে বলে, শর্টকাটটা দেখো এবার। একটা তোমাকে সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দিয়ে বলছে অসীম তলের ঢালের গুণফল বের করো, ঢালের গুণফলটা বের করো। তা আমি কিন্তু এখানে তোমাকে লং কাট দেখাইছি। শর্টকাটটা দেখো, শর্টকাটটা কি করবা? শর্টকাটটা হচ্ছে মাইনা, এখান থেকে তুমি নিবা, জাস্ট এটা নিবা, এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই ওয়াই স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই ওয়াই স্কয়ারের সহগ, এটা তোমরা জাস্ট নিবা। যদি কখনো তোমাকে অসীম তটের ঢালের গুণফল যদি বের করতে বলে, অসীম তটের ঢালের গুণফল, তাহলে কি নিবা? এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই ওয়াই স্কয়ারের সহগ। যেমন এখান থেকে তোমার এখানেও এক্স স্কয়ারের সহগ কত আছে? 4 আছে, ওয়াই স্কয়ারের সহগ কত আছে? -9 আছে। তাহলে 4/-9 ইকুয়ালস টু কত? -4/9। এটা হচ্ছে ঢালের গুণফল, তাহলে কত আসবে? -4/9 আসবে। আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বার। তাহলে ভাই কখনো যদি তোমাকে অধিবৃত্তের, এদিকে দেখো, অধিবৃত্তের অসীম তটের সমীকরণ যদি তোমাকে কখনো বের করতে বলে, তাহলে শর্টকাটে আমরা কীভাবে বের করবো? শর্টকাটে বের করার উপায়টা কি? শর্টকাটে বের করার উপায় হচ্ছে এক্স স্কয়ারের সহগ ডিভাইড বাই কি? ওয়াই স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ ডিভাইড বাই কি? ওয়াই স্কয়ারের সহগ। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা যায়? তাহলে এটা হচ্ছে মেরে দিবা, শর্টকাটে এটা মেরে দিবা, এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই ওয়াই স্কয়ারের সহগ। ওকে, আচ্ছা। সো আজকে তো আর নাই, আজকে এতটুকুই থাক। তোমাদেরকে টোটাল অ্যাপ্রক্সিমেটলি মেবি 36টা মতো করাইছি এমসিকিউ। তো এগুলা থেকে যেগুলো করাইছি তোমাদের হচ্ছে ঘুরে ফিরে দেখবা তোমার কনিক থেকে এমসিকিউ এগুলাই আসে, এগুলো তেমন একটা বেশি আসে না। সো আমি খুব একদম বেসিক থেকে তোমার হচ্ছে মোটামুটি ট্রাই করছি এমসিকিউগুলো যেভাবে করা যায় ওইভাবে করাই দেওয়া। আশা করি তোমরা প্র্যাকটিস করে নিজেরাই পারবা। আমি তোমাকে সাইটগুলো দিয়ে দিব, সাইটগুলো দিয়ে দিলে তোমরা এখান থেকে প্র্যাকটিস করে ফেলিও। ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।